ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুম। আমি প্রদীপ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তো আজকে আমরা ফিটারের ট্রেড থিওরি বেসিক ফিটিং চ্যাপ্টারের সেকেন্ড পার্টে যাব। তো চলো শুরু করা যাক। দেখো, ক্যালিপার্স আর indirect measuring instrument used for transferring measurement from a steel rule to a job and vice versa। মানে কি করে, ক্যালিপার হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। কেন ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট? কারণ স্কেল দিয়ে, ধরো আমি এই পেনটাকে মাপবো, তো আমি ডাইরেক্ট এখান থেকে এখানে স্কেল দিয়ে এটাকে মেপে দেবো। কিন্তু যখন আমি ক্যালিপার ইউজ করবো, এই দুটো আঙুলকে ধরো হচ্ছে আমার ক্যালিপার, তো আমি এখান থেকে পেনের এখান থেকে কতটা হচ্ছে সেটা নেবো, নিয়ে গিয়ে আর একবার স্কেলে এখানে মেলাবো, তারপরে আমি বুঝতে পারবো। তো এখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে না, তো সেই জন্য এটা ফার্স্ট কথা বল ইনডাইরেক্ট। তো তারপর কি বলেছি, ইউজড ফর ট্রান্সফারিং মেজারমেন্ট ফ্রম এ স্টিল রুল টু এ জব অ্যান্ড ভাইস ভার্সা। মানে ট্রান্সফার করছে এই মেজারিং জব, এই স্টিল রুলের যে মেজারিং জবটা ছিল সেটাও ট্রান্সফার করলো। আবার এর যেটা এই যে আমার কাছে যে ক্যালিপারটা রয়েছে, ক্যালিপারটা নিয়েও আবার আমাকে স্কেলে মেজার করতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না। সেই জন্য এখানে ভাইস ভার্সা কথার অর্থ হচ্ছে পুরো উল্টো। তো ক্যালিপার দিয়ে কী করি আমরা, ক্যালিপার দিয়ে আমরা সাধারণত স্টিল রুলে যে মাপার কাজ করি সেটাই আমরা ক্যালিপার দিয়েও করি। এবার ক্যালিপার জয়েন্ট হিসেবে কয় ধরনের আছে? জয়েন্ট হিসেবে দেখা হচ্ছে ফার্ম জয়েন্ট ক্যালিপার আছে, আর হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার আছে। এটা হচ্ছে ফার্ম জয়েন্ট ক্যালিপার, যেখানে একটা ওয়াশার বা নাট দিয়ে জাস্ট যুক্ত রয়েছে। আর এটা হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার, যেখানে একটা অ্যাডজাস্টিং নাট রয়েছে, যেটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে পারবো কতটা আমি ফাঁকা রাখবো বা রাখবো না। আর উপরে একটা স্প্রিং রয়েছে, সেই স্প্রিংটা থাকার জন্য আমার কী সুবিধা হচ্ছে, সেই স্প্রিংটা থাকার জন্য আমার সুবিধা হচ্ছে যে আমি যখন ছোটো বড়ো করছি তখন ও কী করছে, তখন ও উপর থেকে বল প্রয়োগ করছে, এবং বল প্রয়োগ করার ফলে এইখানে যে একটা ডিস্টেবিলিটির জায়গা ছিল, মানে একটুখানি ধরো নড়ে গেলে কিছু হয়ে যেতে পারে, সেইটা এরকম হবে না। এ তখন ওখানে ধরো ব্যাক করতে পারে, এক কথায় যদি তোমাদের বাংলায় এরকমভাবে বোঝাতে যাই। একটু টাফ, তো ঠিক আছে। তো তারপর কি আছে, তারপর হচ্ছে লেগস। এই যে হচ্ছে দুটো লেগ। এবার লেগ অনুযায়ী এটা কী হচ্ছে, এটা হচ্ছে দু ধরনের হয়। একটা হচ্ছে ইনসাইড ক্যালিপার ফর ইন্টারনাল মেজারমেন্ট, আর আউটসাইড ক্যালিপার ফর এক্সটার্নাল মেজারমেন্ট। এখানে একটা জিনিস খেয়াল রেখো, অনেক সময় ভুল হয়ে যায়। এই যে এটা ইনসাইডের দিকে মুখ করে আছে, তো এটাকে ইনসাইড ক্যালিপার বলে অনেকে হয়তো ধরে ফেলে, কিন্তু না, ইনসাইড যে মাপবে সে কী হবে, সে হচ্ছে ইনসাইড ক্যালিপার। আর আউটসাইড যে মাপবে সে কী হবে, সে হচ্ছে আউটসাইড ক্যালিপার। তো ইনসাইড মাপার জন্য কী হবে, এই লেগ দুটো সামান্য বাইরের দিকে মেরে থাকবে, যেহেতু আমি ইনসাইড মাপছি। তো ইনসাইড ক্যালিপারের ছবিটা এইটা, আর আউটসাইড ক্যালিপারের ছবি হচ্ছে কোনটা, ফিগার 3। দেখো ফিগার 3 আমি ভিতরের জিনিস মাপছি, তো এটা কি বাইরে দিয়ে ভিতরকে মাপছি, মানে বাইরে দিয়ে বাইরেটাই মাপছি কোনো একটা জিনিসের, ভিতরটা না, সরি। যখন আমি বাইরেটা মাপছি তখন কি হচ্ছে, এটা আউটসাইড ক্যালিপার। দেখো এই জিনিসটা আমি আউটসাইডটা মাপছি। আর ইনসাইড ক্যালিপার কি, ইনসাইড ক্যালিপার দেখো আমি এই যে একটা ধরো একটা পাইপ ছিল, পাইপের এখানে ধরো একটা ক্রস সেকশন দেওয়া রয়েছে, সেই পাইপের আমি ভিতরটা মাপছি। তো এটা কি, এটা হচ্ছে ইনসাইড ক্যালিপার। তো আশা করি বুঝতে পেরেছো ক্যালিপার। এবার আসবো জেনি ক্যালিপার। জেনি ক্যালিপার কী করে ক্যালিপার, তো জেনি ক্যালিপার কী করে, একটা যখন স্ট্রেট লাইন থাকে সেই স্ট্রেট লাইনের সাপেক্ষে ও স্ক্রাইব করে কিছুটা জায়গা, যেরকম আমরা স্ক্রাইবারে করছিলাম, মানে একটা প্যারালাইন লাইন টানে। এই যে হচ্ছে ধরো একটা মেটাল শিট, যেটার এখানে একটা লাইন আছে, এটা সাপেক্ষে এখানে স্ক্রাইব করছে এই লাইন বরাবর। এটা কি হচ্ছে, এটা হচ্ছে জেনি ক্যালিপার। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো জেনি ক্যালিপার কী করে কাজ করে। আর এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এই দেখো ইম্পর্টেন্ট হচ্ছে দিস আর অ্যাভেলেবেল ইন সাইজেস 150 mm, 200 mm, 250 mm অ্যান্ড 300 mm। তো এতগুলো বিভিন্ন সাইজে জেনি ক্যালিপার পাওয়া যায়। আরও কী করতে পারে, ধরো কোনো একটা কার্ভ সারফেস রয়েছে, তো জেনি ক্যালিপার লাগিয়ে আমরা ধরো কার্ভ সারফেসের এইখানে বসিয়ে ফার্স্টে এই দিক থেকে একটা দাগ, 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 এরকমভাবে করতে ফেলতে পারি। The other name for this caliper are hermaphroditic caliper, leg and point caliper, odd leg caliper। তো hermaphrodite caliper, leg and point caliper and odd leg caliper, তো এগুলো আমরা এখানে বলে থাকি। তো চলো যাওয়া যাক, তোমরা জেনি ক্যালিপার সম্বন্ধে মোটামুটি জেনে গেছো। তারপরে কি পাঞ্চেস। তো পাঞ্চেস যখন আমরা করি তখন কীরকমভাবে করি,
এই ধরো একটা মেটালের শিট রয়েছে, মেটাল শিটের উপর এখানে আমরা সেন্টার পাঞ্চ রাখি, রেখে এরকমভাবে টুকটুক করে মারি, মারার পর এরকম 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 পয়েন্ট 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 তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পাঞ্চ। তো এবার কি হচ্ছে দেখো, এবার কি দুটো ধরনের পাঞ্চ হয়, একটা হচ্ছে সেন্টার পাঞ্চ আর একটা হচ্ছে প্রিক পাঞ্চ বা ডট পাঞ্চ। সেন্টার পাঞ্চ কোনগুলো? সেন্টার হচ্ছে যেখানে আমি ধরো একটা এরকম একটা গোল একটা দেখি একটা রড ধরো, ঠিক আছে, রডের একটা সাইড দেখাচ্ছি, তো এখানে আমি সেন্টার লাইন যখন ড্র করবো তখন আমি কি করবো, তখন আমি এটা সেন্টার পাঞ্চ দিয়ে করবো। এবার এখানে কি বলেছে, যখন সেন্টার পাঞ্চ হয়, সেন্টার পাঞ্চের ক্ষেত্রে কি হয়, এই ধরো এটা ধরো হচ্ছে মাথা, সেন্টার পাঞ্চটা। তো এই মাথার অ্যাঙ্গেল কোনটা, এই দেখো আমি যদি এই রেখাটাকে দুটোকে লম্বা করে এগিয়ে দিই, তাহলে এই যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটা হচ্ছে এদের অ্যাঙ্গেল। কোথায় কোথায়, এইখান থেকে এই পর্যন্ত। এটা সেন্টার পাঞ্চের ক্ষেত্রে কত হয়, এটা সেন্টার পাঞ্চের ক্ষেত্রে হয়েছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন হয়? 90 ডিগ্রি মানে হচ্ছে, দেখো তোমরা বুঝতে পারছো এটা অনেকটা থ্যাবড়ানো টাইপের হয়ে যাচ্ছে। তো এখানে বেশি একটা তুমি যখন মারো তখন একটা গভীর খাত করে না বেশি। তো এইখানে যখন আমরা কোনো একটা ড্রিল করব বা হোল করব বা অন্য কিছু করব, সেখানে এখানে সেন্টার পাঞ্চ আমার কাজে লাগে। সেন্টার পাঞ্চে সেই জিনিসটা ধরো লেদ মেশিনে কোনো একটা মেশিন একটা আমরা জিনিস ফিট করব, সেখানে সেন্টার পাঞ্চে 90 ডিগ্রির অ্যাঙ্গেল হলে সেখানে ধরতে বেশ সুবিধা হয় দুদিকে। আর কি আছে, আর একটা হচ্ছে প্রিক পাঞ্চ বা ডট পাঞ্চ। প্রিক পাঞ্চ বা ডট পাঞ্চের ক্ষেত্রে কি হয়, প্রিক পাঞ্চ বা ডট পাঞ্চের ক্ষেত্রে এই যে আমরা অ্যাঙ্গেলটা করলাম না, এটা হচ্ছে মাথায় গিয়ে ধরো এতটা পাঞ্চ রয়েছে, তারপর এটা ধরো মাথাটা, এটা কত কত হয়, এইটা প্রিক পাঞ্চের ক্ষেত্রে 30 ডিগ্রি হয় আর 60 ডিগ্রি হয়। এটা কত, এই যে এই দুটোকে আমি টেনে দিলাম, এই মাঝখানে এটা কত 60 ডিগ্রি, কোনটা এইটা কত 60 ডিগ্রি। এগুলোকে যখন আমরা এই প্রিক পাঞ্চ দিয়ে করি, এটাকে আমরা তখন কি বলি, এটাকে আমরা তখন ডট পাঞ্চও বলি। এবার পাঞ্চের সব কি ক্লিয়ার? হ্যাঁ মোটামুটি, আর পাঞ্চের কিছু বাকি নেই। ওকে, তো যাওয়া যাক এবার হ্যামারে। তো হ্যামারের ক্ষেত্রে কি হয় দেখো, হ্যামার কয় ধরনের হলো, হ্যামার 3 ধরনের হলো, বল পেন, ক্রস পেন আর স্ট্রেট পেন হ্যামার। এবার আমরা জানি যে কোন অংশটাকে কি বলে, কোনটা পেন, কোনটা চেক, কোনটা কি। ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে ফেস। ফেস কোনটা, ফেস হচ্ছে যে অংশটা দিয়ে ধরো আমার কোনো হ্যামারের মারা হয়, মানে ধরো এই হ্যামারটার ক্ষেত্রে এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে ফেস, যেটা হচ্ছে স্ট্রাইক করে, যে পোর্শনটা দিয়ে স্ট্রাইক করে সেটা কি, সেটা হচ্ছে স্ট্রাইক এন্ড বা ফেস, ঠিক আছে। তারপর হচ্ছে পেইন, পেইনটা কি, এটা হচ্ছে স্ট্রাইক, এটার অন্য এন্ডে ঠিক উল্টো দিকের এন্ডে যেটা থাকে সেটা কি, সেটা হচ্ছে পেইন বলে সেটাকে, হলো। তারপর কি, তারপর হচ্ছে চেক। চেক কোনটা, তাহলে কি হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা কি, এটা হচ্ছে ফেস, এই জায়গাটা কি পেইন। আর এই জায়গাটা কি, এ দেখো, দ্য চেক ইজ দ্য মিডিল পোর্শন অফ দ্য হ্যামার হেড, দ্য ওয়েট অফ দ্য হ্যামার ইজ স্ট্যাম্পড এয়ার। এইখানে কি থাকে, এখানে পুরো একটা হ্যামারের সব ওয়েটটা থাকে, এটা কি, এটা হচ্ছে চেক, ঠিক আছে। তারপর আই হোল। এবার আই হোলটা কি, যদি তোমাদের আই হোল বলতে যাই, তাহলে দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ একটা হোল আছে, যার মধ্যে এই যে আমার যে হ্যান্ডেলটা রয়েছে হ্যামারে সেটা ফিক্স হয়েছে, তো এইটা হচ্ছে আমার আই হোল, ঠিক আছে, এটা হচ্ছে আমার আই হোল। তো বুঝলে আই হোল, এখানে এইখানে ছবিতেও এখানে দেখিয়েছে, এটা হচ্ছে আই হোল। এবার বল পেন, ক্রস পেন আর স্ট্রেট পেন 3 ধরনের। দেখো বল পেন দিয়ে কোথায় ইউজ হয়, যেখানে আমি কোনো জায়গায় রিভিটিং করছি সেখানে আমি বল এন্ড দিয়ে রিভিটিং করে থাকি। আর কি হয়, আর স্ট্রেট পেন, স্ট্রেট পেনটা কি, এই যে এটা হ্যামার রয়েছে, হ্যামারের যে পেনের জায়গাটা যদি এটা স্ট্রেট থাকে তাহলে হচ্ছে স্ট্রেট পেন, বা না এটা হচ্ছে ক্রস পেন, সরি। যদি এরকমভাবে ভার্টিক্যাল থাকে, যদি ভার্টিক্যাল থাকে তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে ক্রস পেন।
আর যদি স্ট্রেট পেন, আর যদি হরাইজন্টাল থাকে তাহলে কী হয়ে যাচ্ছে, হরাইজন্টাল থাকলে হয়ে যাচ্ছে স্ট্রেট পেন। এই দেখো এটা রয়েছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রস পেন। এই দেখো এই ছবিটা ভালো করে দেখো, আমি বলার সময় হয়তো একটু বেশি গুলিয়ে ফেলেছি তোমাদের। এটা কি দেখো, এটা হচ্ছে ক্রস পেন। ক্রসটা কীরকম থাকে, ক্রসটা থাকে হচ্ছে এরকম। আর যেই পেনের অংশটা স্ট্রেট হয়ে যায়, স্ট্রেট হয়ে গেলে কীরকম হয়ে যায়, এটা হচ্ছে এই যে স্ট্রেট হয়ে গেল, এটা হচ্ছে স্ট্রেট পেন। আর এটা হচ্ছে ক্রস পেন, স্ট্রেট পেন ক্রস পেন, স্ট্রেট পেন ক্রস পেন। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এটা কখন, যখন মেটাল শিটের উপর আমি কোনো একটা মেটাল শিটকে আঘাত করে করে সেটাকে আমরা একটা নির্দিষ্ট দিকে সেটাকে আমি স্প্যান্ড করব, তখন সেটা কি, তখন সেটা হচ্ছে আমি কোথায় ইউজ করি, সেটা হচ্ছে আমি ক্রস পেন দিয়ে ইউজ করি। আর স্ট্রেট পেন হ্যামার কোথায় ইউজ হয়, যেখানে আমি ক্রস পেন হ্যামার ইউজ করতে পারবো না কোনো কোনো জায়গায়, ধরো কোনো একটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে, সেখানে আমি কী করি, সেখানে আমি স্ট্রেট পেন হ্যামার ইউজ করি। তো এটাই হলো। আর কি আছে দেখো, হ্যামারের ওয়েট ভ্যারি করে কত, 125 গ্রাম থেকে 750 গ্রাম পর্যন্ত। দ্য ওয়েট অফ অ্যান ইঞ্জিনিয়ার্স হ্যামার ইউজ টু মার্কিং পারপাস কত, 250 গ্রাম। দ্য মার্কিং পারপাস বা পাঞ্চেসের ক্ষেত্রে আমি কী করি, 250 গ্রামের হ্যামার ইউজ করি। আর এটা হ্যান্ডেলটা সম্বন্ধে তোমরা জানোই। তো হ্যামারে এতটাই ছিল। চলো আসা যাক এবার নেক্সট ভি ব্লক। দেখো ভি ব্লক কি, ভি ব্লকস আর ডিভাইস ইউজ ফর মার্কিং অ্যান্ড সেটিং আপ ওয়ার্ক অন মেশিন। দ্য ফিচার্স অফ দ্য কমন টাইপ অফ ভি ব্লক আর গিভেন ইন ফিগার 112। দেখো এটা একটা ভি ব্লকের ডায়াগ্রাম। এটা কি, এটা হচ্ছে টপ ফেস। এটা কি, যেটা হচ্ছে দুটো ফ্ল্যাঙ্ক অফ ভির। এটা কি, এটা হচ্ছে সাইড ফেস। আর এটা কি, এটা হচ্ছে গ্রুপ করার জায়গা। এবার ভি ব্লক আশা করি কখনো না কখনো দেখেছো তোমরা, যদি না দেখে থাকো এই দেখো, এটা হচ্ছে একটা ভি ব্লকের ছবি, এটা হচ্ছে ভি ব্লকের ছবি। এবার ভি ব্লক কত প্রকারের হয়, ফার্স্ট প্রকার কি, ফার্স্ট প্রকার হচ্ছে সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক। কি, সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক। এটা কারা, দেখো এখানে দেখো, এখানে কি সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ। এই ভিটা কি আছে, সিঙ্গেল গ্রুপ থাকে। এই যে একটাই দেখো, এক সাইডে একটাই গ্রুপ আছে এখানে, এই যে দু সাইডে একটা একটা করে গ্রুপ আছে। এটা কি করে, এই গ্রুপগুলো আর একটা সাইডেই হচ্ছে শুধু ভি এর যে দিকটা আছে না, সেই ভি দিকটা হচ্ছে শুধু ভি গ্রুপটা এক সাইডেই রয়েছে। আর এখানে দেখো সিঙ্গেল একটা গ্রুপ রয়েছে, এই সিঙ্গেল গ্রুপ রয়েছে ফর ক্ল্যাম্পিংয়ের জন্য দেখো একটা সিঙ্গেল গ্রুপ রয়েছে দু সাইডে একটা একটা করে। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক। তারপর দেখো কি আছে, সিঙ্গেল লেভেল ডবল গ্রুপ ভি ব্লক। এটা কি, এ দেখো এখানে ভি ব্লকের জায়গাটা দেখো একটাই রয়েছে সিঙ্গেল, কিন্তু এখানে গ্রুপের জায়গাটা দেখো দুটো দুটো করে চলে এসছে। একটা হচ্ছে ধরো নিচে টেবিলের সঙ্গে কানেক্ট করার জন্য, আর একটা উপরে ধরো যে আমি ম্যাটেরিয়ালটা রাখবো ভি ব্লকের উপর তাকে ক্ল্যাম্প করার জন্য। তো এটা কী হলো, এটা হয়ে গেল হচ্ছে সিঙ্গেল লেভেল ডাবল গ্রুপ ভি ব্লক। এটা কী ছিল, এটা হচ্ছে সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক, কারণ এখানে ভি ব্লকের দেখো গ্রুপ একটাই রয়েছে, কিন্তু এখানে যে আমার এখানে সাইড গ্রুপস আছে, সেই সাইড গ্রুপস কটা আছে, দু সাইডে একটা একটা করে আছে। এইখানে দেখো সাইড গ্রুপস দুদিকে দুটো দুটো করে আছে। হলো, এবার কি, এবার হচ্ছে ডাবল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক। ডাবল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক করা, যেখানে ভি ব্লক, এই জায়গায় দুটো ভি গ্রুপ আছে। এখানে এই ছবিটাতে দেখো ডান দিকে, এই একটা ভি গ্রুপ, এই যে একটা ভি গ্রুপ, অ্যান্ড সিঙ্গেল গ্রুপ ফর ক্ল্যাম্পিং। এই দেখো দু সাইডে একটা একটা সিঙ্গেল গ্রুপ আছে ক্ল্যাম্পিং করার জন্য আগে। তো এটা কি হচ্ছে, এইটা হচ্ছে ডাবল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক। তো বুঝলে ডবল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক, এটাও একটা ভি ব্লকেরই ছবি, এটা পরে বোঝাচ্ছি। তারপর দেখো, তারপর কি রয়েছে, তারপর রয়েছে হচ্ছে ম্যাচড পেয়ার ভি ব্লক। ম্যাচ পেয়ার ভি ব্লক কি, পেয়ার মানে একটা জোড়, সেটা আমরা জানি। ম্যাচড পেয়ার মানে ম্যাচ করা জোড়। তো ধরো একটা ভি ব্লক রয়েছে, তো এটাতে যদি আমি কোনো একটা জিনিস ক্ল্যাম্প করতে চাই, তো আর সেইটার জন্য যদি আমার আটটা ক্ল্যাম্প লাগে, যেটা সেম সাইজ সেম অ্যাকুরেসি সব কিছু হবে, সেটা কি, সেটা হচ্ছে আমার ম্যাচড পেয়ার। তো এটাকে মানে তো এইটার ধরো ম্যাচড পেয়ার, যে এইখানে দুটোতে আমি একটা জিনিস ভালোভাবে রাখতে পারবো, রেখে ক্ল্যাম্প করতে পারবো, যেটা তুমি কাজ করতে পারবো। দুটো আলাদা আলাদা হলে তো আমার অসুবিধা হয়ে যেত। এই দুটো ধরো হচ্ছে ম্যাচ পেয়ার একটা অপরটার। তারপর আমি কী করবো, ভি ব্লক কয় ধরনের গ্রেডের হয় সেটা আমি সম্বন্ধে জানবো। দেখো ভি ব্লক যেটা হয় সেটা দুটো গ্রেডের হয়, একটা হচ্ছে গ্রেড এ, একটা হচ্ছে গ্রেড বি। গ্রেড এ কারা, দিস are more accurate and are available only up to 100 mm length. They are made of high quality steel.
তাহলে হচ্ছে আমরা কি জানতে পারলাম, গ্রেড এর যে আমরা ভি ব্লকগুলো আছে সেগুলো বেটার আমাদের কাছে। কারণ ওটা কি, কারণ ওটাতে আমাদের বেশি অ্যাকুরেট, আর ওদের লেন্থ কত হয়, ততটা আমাদের লেন্থ হয় হচ্ছে 100 মিলিমিটার। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে গ্রেড বি ভি ব্লক। এরা কারা? দিস ব্লকস আর ইউজ ফর জেনারেল মেশিনিং শপ, এটা হচ্ছে জেনারেল মেশিনিং কাজে ইউজ হয়। আর অ্যাভেলেবলস আপ টু 300 mm লেন্থ, এটা 300 mm পর্যন্ত লেন্থ হতে পারে। দিস ভি ব্লকস আর মেড ক্লোজলি গ্রেইন্ড কাস্ট আয়রন। তো এটা কি, এটা হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি, এটা স্টিল দিয়ে তৈরি না, এটার অ্যাকুরেসি কম। তো সাধারণত আমরা এটা জানলাম যে অ্যাকুরেসির ক্ষেত্রে এ গ্রেড বেটার দেন বি, ঠিক আছে। আর এইখানে কোনো একটা ম্যাটেরিয়ালকে যখন আমাকে ক্ল্যাম্প করতে হয় না, তখন আমাকে ইউ ক্ল্যাম্প ইউজ করা হয়। এই দেখো এখানে একটা রড রেখেছে, ভি ব্লকের পর এটা পজিশনিং করেছে, আর এটা কী দিয়ে ক্ল্যাম্প করেছে, ইউ ক্ল্যাম্প দিয়ে। এখানে যদি আমি দেখাই, এটা হচ্ছে ইউ ক্ল্যাম্প দিয়ে এরকমভাবে ক্ল্যাম্প করা হয় এখানে কোনো একটা ম্যাটেরিয়াল যদি থাকে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তো চলে আসা যাক তারপর নেক্সট জায়গায়। যখন কোনো একটা ভি ব্লককে আমরা ডিজিগনেট করি, ঠিক আছে, তখন কীভাবে করি, ধরো একটা 50 mm লমিলান সাইজের একটা ভি ব্লক আছে, ঠিক আছে। তো সেটা কি করবে, সেটা হচ্ছে ক্ল্যাম্প করবে একটা ওয়ার্ক পিসকে। তো সেটা ধরো 5 থেকে 40 মিলিমিটার ডায়া পর্যন্ত জিনিসকে ধরে রাখতে পারে। তখন সেটা কীভাবে লিখবো, দেখো ফার্স্টে কী আসবে, দেখো ভি ব্লক আসলো, তারপরে 50টা কি ওর নিজের নমিনাল সাইজটা, তারপরও কতটা রেঞ্জ, দেখো 5 থেকে 40, যেহেতু এটা গ্রেডের সেই জন্য এ, তারপরে IS 2949। দেখো ম্যাচ পেয়ার কি সেম সব কিছু, খালি এইখানে ভি ব্লক ম্যাচ পেয়ারের জন্য এম চলে আসবে। এটাও 50ই আছে নমিনাল সাইজ, সব সেম। এই 5 থেকে 40 পর্যন্ত এও করতে পারবে। এটা কি গ্রেড, গ্রেড হচ্ছে এ গ্রেড, তারপর আবার সব সেম। দেখো ক্ল্যাম্প দিয়ে যারা ডিগনিফিকেট করা, তার কী হচ্ছে, ভি ব্লক উইথ, যাদের ক্ল্যাম্পের সঙ্গে পাঠানো হয়েছে তাদের কীরকমভাবে ডেজিগনেট করা হবে, মানে তাদের কীভাবে বলা হবে ইঞ্জিনিয়ারিং টার্মে, ভি ব্লক উইথ ক্ল্যাম্প 50/5 40 AIS। 50 কোথায় আসলে, 50 ও নমিনাল সাইজ যেটা সেটা। 5টা কি 5 থেকে 40-এর মধ্যেও করতে পারে, তো 5 এইখানের মাঝখানে দাগ দিতে হবে না, 5 to 40 হলো, তারপরে 2949। তো ভি ব্লক সম্বন্ধে আশা করি জানলে ভি ব্লক কীরকমভাবে কাজ করে। এবার কি মেকিং অফ টেবিল, এটা সম্বন্ধে আমরা জানবো। তো এটা কি, এই যে একটা টেবিল রয়েছে, টেবিলে দেখো এখানে আউটলাইন করে গ্রুপ করা আছে, এটা কি হচ্ছে, এটা মার্কিং। এবার কি হয়, এটা কি, এই মার্কিং যখন হয়, এই মার্কিং আমাদের ইউজ করতে করতে টেবিলের পর থেকে উঠে যেতে পারে। তাই জন্য পার্মানেন্ট মার্কস আর মেড বাই প্লেসিং পাঞ্চেস মার্কস অ্যাট কনভিনিয়েন্ট মার্ক ইন্টারভেলস অ্যালং দ্য মার্ক লাইন। তো আমরা কী করি, এখানে পাঞ্চ করে থাকি অ্যালং লাইনের সঙ্গে, মানে লাইনের সাথে সাথে আমরা এখানে পাঞ্চ করে থাকি, যাতে দীর্ঘদিন ধরে আমাদের কাজ করার ফলেও যখন এই লাইনগুলো আমাদের মুছে যাবে তখন যাতে ওই পাঞ্চগুলো না মুছে। এগুলোকে যেহেতু এইগুলোকে কী বলে, এগুলোকে উইটনেস মার্কও বলে। এবার মার্কিং টেবিল কারা, মার্কিং টেবিলস আর দ্য রিজিড কনস্ট্রাকশন উইথ অ্যাকুরেটলি ফিনিশ টপ সার্ফেস, মানে এই উপরে যে টপ সার্ফেস রয়েছে এটা খুব সুন্দরভাবে ফিনিশিং করা রয়েছে, যার মধ্যে এরর খুব কম রয়েছে। আর এটা কি রিজিড কনস্ট্রাকশন, রিজিড মানে কি জানি আমরা, জিনিসটাকে নাড়ানো বা সরানো যায় না, মানে একটা জায়গায় কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে রিজিড একটা বডি। রিজিড বডি নাড়ানো বা সরানো যায় না সেরকমভাবে। তো এইটার উপর রেখে আমি যেহেতু সব জিনিসগুলো করবো, সেই জন্য এটাকে ফিক্স থাকা দরকার, এটা সেই জন্য কি রিজিড। আর এটা কি, দ্য এজেস আর অলসো ফিনিশড অ্যাট রাইট অ্যাঙ্গেল টু হেল্প অ্যাঙ্গেলস টু দ্য টপ সারফেস। এই যে অ্যাঙ্গেলগুলো আছে না, এগুলো সব খুব সুন্দরভাবে 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল মানে কত, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। তো এগুলো কী হচ্ছে, সব 90 ডিগ্রিতে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো রয়েছে। এগুলো দিয়ে কী দিয়ে তৈরি হয়, দেখো মার্কিং টেবিলস আর মেড অফ কাস্ট আয়রন অর গ্রানাইট and are available in various size. These tables are also used for setting measurement instrument and for checking size, parallelism and angles. তো অ্যাঙ্গেল তারপর হচ্ছে সাইজ, ইনস্ট্রুমেন্টের মেজার করার জন্য আমরা এখানে মার্কিং টেবিলের ইউজ করে থাকি। আর এটা মার্কিং টেবিল কী দিয়ে তৈরি, কাস্ট আয়রন অর গ্রানাইট অ্যান্ড আর অ্যাভেলেবেল ইন ভেরিয়াস সাইজ, মানে এটা বিভিন্ন সাইজের হয়। আর কী দিয়ে তৈরি হয়, কাস্ট আয়রন আর গ্রানাইট দিয়ে এগুলো তৈরি হয়। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। যদি কিছু না বুঝে থাকো বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো, সেটা আমি পরের দিন তোমাদের আবার বোঝানোর ট্রাই করব। তো
তো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।